আজকের ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 30টা প্রিপোজিশন নিয়ে, এবং সেই 30টা প্রিপোজিশন আলোচনা করতে গিয়ে সেই প্রসঙ্গে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দেখব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো। ফার্স্ট বলছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট, কষ্টকর, টু এন্টার ড্যাশ পার্টনারশিপ। বলছে পার্টনারশিপের মধ্যে এন্টার করাটা খুব ডিফিকাল্ট উইথ এ পার্সন, একটা ব্যক্তির সাথে ইউ ডোন্ট নো ভেরি ওয়েল, যে ব্যক্তিটাকে তুমি ভালো করে চেনো না। তো এখান থেকে তোমাদের একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে এন্টার, ENTER। এন্টার ওয়ার্ডের মানে কি? এন্টার ওয়ার্ডের মানে হচ্ছে প্রবেশ করা, কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। দেখো এবার এন্টার ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন হবে না, মানে আমরা সাধারণত ইনটু দিয়ে থাকি, মানে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললে আমরা প্রিপোজিশন ইনটু দিয়ে থাকি, এবং এন্টার ওয়ার্ডের পরে প্রিপোজিশন তো হবে না, আর আমরা ইনটু নিয়ে সমস্যায় পড়ি যে এন্টারের পরে আমরা ইনটু দিয়ে ফেলি, তো প্রিপোজিশন হবে না, ইনটু তো হবে না। তো কী আছে, কোনো প্রিপোজিশনে তো হবে না, এন্টারের পরে ইনটুও হবে না। এবার কখন হবে কখন হবে না, দেখো যদি আমরা এমন কোনো কিছুর মধ্যে প্রবেশ করি যে জিনিসটার ফিজিক্যাল অস্তিত্ব আছে, ফিজিক্যাল এন্টিটি আছে, যেটা আমরা দেখতে পাই, যেমন ধরো রুম, কোনো একটা রুমের মধ্যে, কোনো একটা রুমের মধ্যে বা কোনো একটা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করা বলে, যে ঘরটা আমরা ফিজিক্যাল এন্টিটি আছে দেখতে পাচ্ছি, রুমটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এমন কোনো জায়গার মধ্যে প্রবেশ করা বোঝাবে যার ফিজিক্যাল এন্টিটি আছে, যার শারীরিক অস্তিত্ব আছে। সেই ক্ষেত্রে কিন্তু এন্টার ওয়ার্ডের পরে কোনো ইনটু বসবে না। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, আই এন্টার্ড, ENTERED, আই এন্টার্ড মাই রুম, আই এন্টার্ড মাই রুম, আমি আমার রুমের মধ্যে প্রবেশ করেছিলাম। দেখো রুমের ফিজিক্যাল এন্টিটি আছে, তাহলে এন্টারের পরে কোনো ইনটু দেবো না, ঠিক আছে, কোনো প্রিপোজিশনই হবে না, ঠিক আছে, মানে আনলে আমরা ইনটুই আমাদের আনা উচিত, কিন্তু হবে না। এবার কোন ক্ষেত্রে হবে? যে ক্ষেত্রে তোমার এমন কোনো জিনিসের মধ্যে প্রবেশ করার কথা বলবে যার ফিজিক্যাল এন্টিটি নেই, যেটা আমরা চোখে দেখতে পাই না। যেমন ধরো এখানে কি বলেছে, পার্টনারশিপ। পার্টনারশিপ মানে কি? একটা বন্ধুত্ব। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, পার্টনারশিপ মানে কোনো একটা মানে অংশগ্রহণ করব তার সঙ্গে, যে সেই বিষয়টা, মানে কোনো একটা বিজনেস করব, সেই বিজনেসের পার্টনারশিপ, ঠিক আছে। যেমন ধরো কোন কোন ওয়ার্ড সেগুলো হতে পারে, যেমন ধরো আমি বললাম পার্টনারশিপ, পার্টনার, এগুলো লিখে নেবে ওয়ার্ডগুলো। পার্টনারশিপ কি হতে পারে? ফ্রেন্ডশিপ, FRIEND, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, ঠিক আছে, পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ। আর কি আছে? হ্যাঁ, মানে যেগুলো আমরা চোখে দেখতে পারবো না, ঠিক আছে। যেমন ধরো এনমিটি বললাম, এনমিটি মানে কি? এনমিটি মানে হচ্ছে শত্রুতা, ঠিক আছে। ব্রাদারহুড বললাম আমি, ব্রাদারহুড, ব্রাদারহুডের মধ্যে প্রবেশ করেছিলাম, ব্রাদার, ভ্রাতৃত্ব, ঠিক আছে, ব্রাদারহুড। এই সমস্ত ওয়ার্ড যেগুলো আমরা দেখতে পাই না, তার মধ্যে প্রবেশ করার কথা বললে আমরা কিন্তু ইনটু বসাবো। যেমন ধরো আমি বললাম ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ যে তোমরা কি আর কি কোয়েশনে দেখতে পারবে। তো ধরো আমি বললাম আই এন্টার্ড, ENTERED, আই এন্টার্ড, এবার ইনটু দেবো, আই এন্টার্ড ইনটু ফ্রেন্ডশিপ, আই এন্টার্ড ইনটু ফ্রেন্ডশিপ উইথ দ্য ম্যান, উইথ দ্য ম্যান, মানে ওই মানুষটার সঙ্গে আমি বন্ধুত্বের মধ্যে প্রবেশ করেছিলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এন্টার শব্দের পরে যদি কোনো ফিজিক্যাল এন্টিটি আছে এরকম কোনো কিছু বোঝায়, তাহলে কিন্তু এন্টার শব্দের পরে তোমার ইনটু প্রিপোজিশন বসবে না, ঠিক আছে। আর এমন কোনো কিছুর মধ্যে প্রবেশ করার কথা বলছে যে ক্ষেত্রে তোমার কি হচ্ছে, ফিজিক্যাল অস্তিত্ব নেই, তাহলে আমরা কিন্তু প্রিপোজিশন ইনটু দেবো। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কষ্টকর, টু এন্টার পার্টনারশিপ। তাহলে কি পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ মানে হচ্ছে তোমার অংশীদারিত্ব, তাই তো, অংশীদারিত্ব, মানে কোনো একটা ব্যবসার যে অংশীদার, তো সেরকম অংশীদারিত্ব, ঠিক আছে। পার্টনার মানে অংশীদার, আর পার্টনারশিপ মানে অংশীদারিত্ব। তাহলে অংশীদারিত্ব আমরা দেখতে পাই না, তার মধ্যে প্রবেশ করার কথা বলছি, তাহলে কিন্তু আমাদের ইনটু প্রিপোজিশন বসবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পেলে ইনটু হবে না, দেখতে না পেলে তার মধ্যে প্রবেশ করার কথা বললে কিন্তু ইনটু বসবে। ওকে, এবার চলো নেক্সট কি বলছে, 2 দাগ। হ্যাঁ, 2 দাগ কি বলছে আমরা দেখবো। 2 দাগ বলছে যে গড উইল প্রোভাইড। প্রোভাইডটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে, প্রোভাইড ওয়ার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তো সেটা আমরা দেখব। হ্যাঁ, তো কী বলছে দেখো, বলছে গড উইল, ভগবান উইল প্রোভাইড মানে কি? সরবরাহ করবে, দেবে। আওয়ার নেসেসিটিস মানে আমাদের যে প্রয়োজনগুলো আছে, সেইগুলোর জন্য ভগবান আমাদেরকে মানে দিয়ে থাকবে, সেই প্রয়োজনগুলো আমাদের মিটিয়ে থাকবে ভগবান। দেখো এখানে প্রিপোজিশন বসবে ফর, বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা যাওয়ার আগে আমরা একটু এক্সাম্পল দেখে নেবো। দেখো প্রোভাইডটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে। মনে করো আমি বললাম আই
আই উইল, ভালো করে বাক্যগুলো খেয়াল করতে হবে। আই উইল প্রোভাইড, আই উইল প্রোভাইড, আই উইল প্রোভাইড পেন্স, মনে করে বললাম আই উইল প্রোভাইড পেন্স, হ্যাঁ আই উইল প্রোভাইড পেন্স টু দ্য স্টুডেন্টস, STUD শর্টে ধরছে না, স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্ট আমি দিকে সরিয়ে আনি, স্টুডেন্টস, DENTS, ওকে। তাহলে আই উইল প্রোভাইড পেন্স টু দ্য স্টুডেন্টস, বাক্যগুলো খেয়াল করবে। আচ্ছা আগে লিখে নিই, এখানে আমি টু দিলাম, তাহলে প্রোভাইডের পরে কখনো টু বসছে। আবার ধরো আমি বললাম যে আই উইল প্রোভাইড, PROVIDE, আই উইল প্রোভাইড হিম, আগে হিম দিলাম, দেখো আচ্ছা হিম উইথ পেন্স, PENS, উইথ পেন্স, ঠিক আছে। এবার পরের বাক্য কী লিখবো? পরের বাক্যে লিখবো হচ্ছে আই উইল প্রোভাইড যে হিম, এখানে হিমটা তুমি স্টুডেন্টস ধরতে পারো, আমি হিম লিখে ফেললাম, স্টুডেন্টস লিখলেই ভালো হতো। আই উইল প্রোভাইড, PROVIDE, আই উইল প্রোভাইড ফর the students, STUDENTS, ঠিক আছে। হ্যাঁ তাহলে এবার দেখো, এবার এখানে ফর, এখানে দিলাম উইথ, এখানে দিলাম টু, ভালো করে বাক্যগুলো খেয়াল করো, তিনটে বাক্য দেখো। প্রোভাইডের পরে আই উইল প্রোভাইড পেন্স, যে জিনিসটা আমি প্রোভাইড করছি সেই জিনিসটা আগে আছে এবং যাকে প্রোভাইড করছি ছাত্রদেরকে সেটা পরে আছে। তাহলে যে প্রোভাইড শব্দের পরে, প্রোভাইড ওয়ার্ডের পরে যে জিনিসটা আমি প্রোভাইড করছি দিচ্ছি সে আগে আছে প্রোভাইডের পরে, এবং যাকে দিচ্ছি সে পরে আছে, তাহলে প্রিপোজিশন বসবে হচ্ছে টু। তাহলে আই উইল প্রোভাইড পেন্স টু দ্য স্টুডেন্টস। এইবার দেখো ঠিক পরের ক্ষেত্রে, পরের বাক্যে বলছে আই উইল প্রোভাইড, আমি প্রোভাইড করবো দ্য স্টুডেন্টস, এখানে হিমটা আমি একটা ব্যক্তি বা দ্য স্টুডেন্টস ধরছি, একই থাকলে মনে থাকবে, তো একই ওয়ার্ড থাকলে আই উইল প্রোভাইড দ্য স্টুডেন্টস, আমি স্টুডেন্টসদেরকে, আমি হিমটাকে স্টুডেন্টস ধরছি, ঠিক আছে। আচ্ছা আমি লিখে নিই, হ্যাঁ আই উইল প্রোভাইড দ্য স্টুডেন্টস, আচ্ছা শর্টে লিখলাম দ্য স্টুডেন্টস, তাহলে আই উইল প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ পেন। দেখো যাকে প্রোভাইড করছি সে আগে আছে, এখানে কি ছিল, যে জিনিসটা প্রোভাইড করছি সে আগে ছিল, এখানে যাদেরকে প্রোভাইড করছি তারা আগে আছে এবং যে জিনিসটা প্রোভাইড করছি সে পরে আছে, এই ক্ষেত্রে কিন্তু উইথ হবে। আই উইল প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ পেন, জিনিসটা আগে থাকলে প্রিপোজিশন টু, মানুষের আগে যাদেরকে দিচ্ছি, আর যাদেরকে দিচ্ছি তারা আগে আছে, মানুষ আগে আছে, এবং জিনিসটা পরে আছে, জিনিসের আগে প্রিপোজিশন হবে কিন্তু উইথ, ওকে। তাহলে এখানে টু হলো, এখানে উইথ হলো। এইবার দেখো, এইবার এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি প্রেজেন্ট থাকে, যে দুটোর মধ্যে যে কোনো একটা প্রেজেন্ট থাকে, তাহলে প্রিপোজিশন হবে ফর। আই উইল প্রোভাইড, আমি সরবরাহ করবো, ছাত্রদের জন্য সরবরাহ করবো, তাহলে আই উইল প্রোভাইড ফর দ্য স্টুডেন্টস, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে একটা থাকলে মানুষটাই থাকবে, ঠিক আছে। তো এখানে ফর, তাহলে দুটোর মধ্যে স্টুডেন্টস বা যে জিনিসটা দেবো সেই জিনিসটা যে কোনো একটা যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু ফর প্রিপোজিশন বসবে। ভেরি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে জিনিসটা থাকলে, জিনিসটা আগে থাকলে, যাদেরকে দেবো পরে থাকলে টু, যাদেরকে দেবো সে আগে থাকলে, জিনিস পরে থাকলে প্রিপোজিশন হবে উইথ জিনিসের আগে, আর যে কোনো একটা থাকলে প্রিপোজিশন হবে ফর। তো এখানে কি বলেছে দেখো, এখানে যেটা বলেছে, তাহলে এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এবার এখানে কি বলেছে দেখো, এখানে বলছে গড উইল প্রোভাইড ড্যাশ আওয়ার নেসেসিটিস। তাহলে দেখো যে কোনো একটা রয়েছে, নেসেসিটিস মানে প্রয়োজনীয়তা বা প্রয়োজনগুলো, প্রয়োজন, তাহলে গড উইল প্রোভাইড সরবরাহ করবে, নিশ্চয়ই উইথ হবে না, একটা থাকলে বলেছিলাম ফর হবে, তাহলে ফর, গড উইল প্রোভাইড ফর, আর এখানে কোনো উইথ অপশানই নেই, তাহলে ফর ইজ দ্য কারেক্ট আনসার। গড উইল প্রোভাইড, ভগবান সরবরাহ করবে আমাদের প্রয়োজন মেটানোর জন্য, ওকে। এবার চলো 3 দাগ, তাহলে ভেরি ইম্পর্টেন্ট। এবার যাব হচ্ছে 3 দাগে। 3 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 3 দাগের এক্সাম্পল বলছে রামস ব্রাদার, বলছে রামস ব্রাদার, রামের ভাই ইজ ব্যাংকার, রামের ভাই হলো একজন ব্যাংকার, বাট হি ইজ আউট অফ ওয়ার্ক ড্যাশ দ্য মোমেন্ট, ঠিক আছে। এখন সে হলো ব্যাংকার, ব্যাংকের একজন আর কি কর্মী বা ব্যাংকের মালিক বলতে পারো। রামের ভাই হলো একজন ব্যাংকার, বাট হি ইজ আউট অফ ওয়ার্ক ড্যাশ দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট এই মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট মানে এটা একটা ফ্রেজ, ঠিক আছে। অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে কি, অ্যাট দ্য মোমেন্টের মানে হচ্ছে এই মুহূর্তে, মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এখানে অ্যাটই বসবে, তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, এ, ঠিক আছে। রামস ব্রাদার ইজ এ ব্যাংকার বাট হি ইজ আউট অফ ওয়ার্ক অ্যাট দ্য মোমেন্ট, ওকে। এবার চলো, অনেকে ইন দ্য মোমেন্ট বলবে, ইন দ্য মোমেন্ট কিন্তু না, ইন এ মোমেন্ট হতে পারে কিন্তু অ্যাট দ্য মোমেন্ট হবে, ওকে।
অ্যাট দ্য মোমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। এবার কী বলছে দেখো পরেরটা 4 দাগ, বলছে দ্য ম্যান ড্যাশ বিয়ার্ড ইজ মাই ব্রাদার। বলছে মানুষটা যার একটা দাড়ি আছে, তাহলে দাড়ির সাথে মানুষটা ইজ মাই ব্রাদার হয় আমার ভাই। তাহলে দেখো, তাহলে মানুষ সাথে, কোনো কিছুর সাথে বললেই, কোনো কিছুর সাথে, মনে করো একটা মানুষ দাঁড়িয়ে আছে, যে মানুষটা সাথে একটা বিরাট বড় বাক্স আছে, আমি বললাম ওই বাক্স সাথে থাকা মানুষটা হলো আমার বন্ধু। তাহলে আমি কি বলবো, দ্য ম্যান উইথ প্রিপোজিশন উইথ, বাক্সের সাথে বা সাথে বললে প্রিপোজিশন উইথ, দ্য ম্যান উইথ আ লার্জ বক্স ইজ মাই ফ্রেন্ড। ওকে, দ্য বক্স উইথ দ্য ম্যান উইথ দ্য ফ্রেন্ড, FRIEND। ওকে, তাহলে আমি কী বললাম দেখো, দ্য ম্যান মানুষটা, এবার মানুষটার সঙ্গে কী আছে, উইথ দ্য লার্জ বক্স, এই যে বাক্সটা, তাহলে উইথ হয় সবসময় প্রিপোজিশন উইথ, ঠিক আছে। দ্য ম্যান উইথ দ্য লার্জ বক্স ইজ মাই ফ্রেন্ড। দ্য ম্যান উইথ দ্য বাইক, ওই বাইকটার সঙ্গে যে মানুষটা দাঁড়িয়ে আছে ইজ মাই ব্রাদার, ঠিক আছে, এরকম। তাহলে এখানেও দেখো বিয়ার্ডের সাথে, তাহলে সাথে বললে প্রিপোজিশন কী হবে, উইথ। দ্য ম্যান উইথ দ্য বিয়ার্ড বা উইথ এ বিয়ার্ড, একটা দাড়ির সাথে মানুষটা ইজ মাই ব্রাদার। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট 5 দাগ কী বলছে দেখো, 5 দাগ বলছে যে আই হ্যাভ নট সিন হার, আমি তাকে দেখিনি, ড্যাশ লাস্ট 3 days। ধরে বললে দেখো পারফেক্ট, এটা পারফেক্ট টেন্স, দেখো হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভ হ্যাজের পরে V3 থাকলেই সেটা কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের বাংলাটা কেমন হয়, সিন, আই হ্যাভ সিন, আমি দেখেছি, আই হ্যাভ নট সিন, আমি দেখিনি। তাহলে দেখেছি, করেছি, বলেছি, এসেছি, শুয়েছি, লিখেছি, খেয়েছি, এরকম ছি বললেই কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার বাংলা মিনিং। ওকে, তো এখানে কি বলছে দেখো, তাহলে এখানে বলছে আই হ্যাভ নট সিন, আমি দেখিনি, হার তাকে ড্যাশ, তাহলে পারফেক্ট টেন্সের মধ্যে ধরে বললে সময় মেনশন থাকবে, এবং সেই সময় মেনশনের ক্ষেত্রে ধরে বললে কি হবে, ধরে বললে হবে ফর। আর যদি থেকে বলে, সকাল থেকে, শেষ মাস থেকে, ঠিক আছে, জানুয়ারি মাস থেকে, তো পারফেক্ট টেন্সে থেকে বললে হবে প্রিপোজিশন সিন্স, থেকে বললে সিন্স, তাই তো। তাহলে ধরে বললে ফর, থেকে বললে সিন্স। সিন্সের একটা এক্সাম্পল দিই, ফরটা তো আছে এখানে, তো থেকে ধরো আমি বললাম আই হ্যাভ লিভড হিয়ার, আমি এখানে থেকেছি, সিন্স, সিন্স 1992, ঠিক আছে। আই হ্যাভ লিভড হিয়ার, আমি এখানে বাস করেছি, দেখো পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ লিভড হিয়ার, আমি এখানে বাস করেছি সিন্স থেকে 1992। তাহলে দেখো কোনো একটা কনক্রিট, কোনো কিছু কনক্রিট, CONCRETE, কনক্রিট, কোনো সংখ্যা মেনশন থাকবে না, একটা কনক্রিট টাইম থাকবে, এটা কোনো সংখ্যা না, একটা সাল, একটা সংখ্যা নয়, একটা কনক্রিট টাইম। তো কনক্রিট কোনো টাইম থেকে বললে সেই ক্ষেত্রে আমাদের সিন্স বসবে, আর সংখ্যা বললে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 বছর, 5 বছর, তখন এরকম সংখ্যার ক্ষেত্রে আমাদের বসবে ফর, ঠিক আছে। তাহলে সিন্সের ব্যাপারটা বুঝে গেলাম, এবার দেখো এখানে ফর বসবে। আই হ্যাভ নট সিন হার, আমি তাকে দেখিনি, ড্যাশ লাস্ট 3 days, এই 3 days তাকে সংখ্যা মেনশন করেছে, তাহলে সংখ্যা বললেই ধরে হয়, তাহলে ফর 3 days, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 6 দাগ। হ্যাঁ, 6 দাগ কী বলছে দেখো, 6 দাগ বলছে যে আচ্ছা, হ্যাঁ 6 দাগ দেখবো কী বলছে। হ্যাঁ, 6 দাগ বলছে কি, 6 দাগ বলছে যে হরিশ অ্যান্ড শারলা, দুজন ব্যক্তি, হরিশ অ্যান্ড শারলা অলওয়েজ গো, সবসময় যায়। দেখো এখানে হরিশও থার্ড পার্সন সিঙ্গুলার, শারলাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে বলে দুটো কিন্তু ব্যক্তি এক হয়ে গেছে, সিঙ্গুলার নেই, আর প্লুরাল। থার্ড পার্সন প্লুরাল হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু S/S হয় না। যদি একজন বলতো হরিশ, তাহলে কিন্তু এখানে গোজ হতো, GOES, এগুলো খেয়াল করবে, বা শুধু শারলা বললেও কিন্তু গোজ হতো, ঠিক আছে। তাহলে হরিশ অ্যান্ড শারলা দুটো প্লুরাল হয়ে গেল, তাহলে কিন্তু গোর সঙ্গে এস হবে না, তাহলে হরিশ অ্যান্ড শারলা অলওয়েজ গো, ঠিক আছে। আর একটা জিনিস এখানে বলে দিই, যেটা অলওয়েজ আছে, কোনো সেন্টেন্সের মধ্যেই যদি অলওয়েজ, অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, রেগুলারলি, নর্মালি, ঠিক আছে। তাহলে অলওয়েজ, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি, জেনারেলি, GENERALLY, জেনারেলি, ঠিক আছে। আর কি আছে, এভরি, EVERY, এভরি ডে, ডেইলি, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে কিন্তু সেই বাক্যটা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে।
আই নর্মালি ইট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেয়ে থাকি, ঠিক আছে। আই জেনারেলি গো দেয়ার, আমি সাধারণত সেখানে যেয়ে থাকি, ঠিক আছে। আই এভরিডে গো দেয়ার, হি এভরিডে কামস টু মি, এভরিডে হি কামস টু মি, সে প্রত্যেক দিন আমার কাছে আসে। তাহলে এই ওয়ার্ডগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা সাধারণত কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে ইউজ করি, কিন্তু সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে। ঠিক তেমনটাই দেখো এখানে আছে, অলওয়েজ গো রয়েছে, গো ভার্বের ফার্স্ট ফর্ম মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, ওকে। তাহলে হরিশ অ্যান্ড শার্লা অলওয়েজ গো আউট, সবসময় বাইরে যায়, ফর এ মিল, খাবার জন্যে, ড্যাশ দেয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে, এটা আমি এখন মুছে দেবো। হ্যাঁ, এবার কি বলছে দেখো, ওয়েডিং অ্যানিভার্সারি। দেখো নির্দিষ্ট কোনো দিন বললে, নির্দিষ্ট কোনো সেলিব্রেশন বা উদযাপনের দিন বললে প্রিপোজিশন হবে কিন্তু অন। যেমন ধরো হ্যালোউইং নাইট, হ্যালোউইং HALLOWING, হ্যালোউইং নাইট জানো আমরা একটা ফেস্টিভ্যাল, মানুষ সবাই ভূত সাজে, NIGHT, বিশেষ করে আর কি ব্রিটিশরা, এই সবাই আমরা এখন এটা উদযাপন করি, সেলিব্রেট করি। তো এই অনুষ্ঠানটা, ফেস্টিভ্যালটা সাধারণত ব্রিটিশদের, তাই তো, ইংলিশম্যানদের। তো হ্যালোউইং নাইট মানে খ্রিস্টানদের, ঠিক আছে। তো হ্যালোউইং নাইট হচ্ছে একটা নির্দিষ্ট উদযাপনের দিন, যে দিনটাতে মানুষ ভূত টুত সেজে আর কি সেলিব্রেট করে। তো হ্যালোউইং নাইট একটা নির্দিষ্ট দিন, তাহলে বলবো অন হ্যালোউইং নাইট। এবার আমি বললাম মানে এর আগে অনেক কাজ থাকবে বাক্যটা, কিন্তু এই নাইটের আগে নির্দিষ্ট উদযাপনের দিন আগে অন। যেমন ধরো আমি বললাম দিওয়ালি নাইট, ঠিক আছে, দিওয়ালি নাইট বললাম NIGHT, দিওয়ালি নাইট একটা নির্দিষ্ট ফেস্টিভ্যাল, তার আগে অন। আর কি আছে, মনে করো আমি বললাম অন নিউ ইয়ার ইভিনিং, নিউ ইয়ার ইভিনিং, ঠিক আছে, নিউ ইয়ার্স, মনে করো আমি বললাম নিউ ইয়ার্স ইভিনিং, বললাম নিউ ইয়ার্স ইভিনিং, EVENING, নিউ ইয়ার ইভিনিং, ওকে। তাহলে নিউ ইয়ার ইভিনিং নির্দিষ্ট ফেস্টিভ্যাল দিন, আগে প্রিপোজিশন। এবার ওয়েডিং অ্যানিভার্সারি দেখো এখানে যেটা বলেছে, এখানে ওয়েডিং অ্যানিভার্সারি একটা নির্দিষ্ট ফেস্টিভ্যালের দিন, তাই তো, মানে আর কি, হ্যাঁ। তাহলে ওয়েডিং অ্যানিভার্সারি বছরে একটা দিনই আসে, তো সেটাকেই তার আগে তাহলে প্রিপোজিশন কী হবে, অন হবে, ওকে। গেল, তাহলে হরিশ অ্যান্ড শার্লা অলওয়েজ গো আউট ফর এ মিল অন দেয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, ঠিক আছে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। সাদ্দা কী বলেছে দেখো, হ্যাঁ, যেমন ধরো এখানে আর কি কি দিন হতে পারে, যেমন ধরো আমি বললাম ইন্ডিপেন্ডেন্স ডে, একটা নির্দিষ্ট ফেস্টিভ্যাল, তার আগে অন বসবে। রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস, তার আগেও বসবে নির্দিষ্ট ফেস্টিভ্যালের দিন আগে অন বসবে, ওকে। তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। গেল, এবার কি বলছে দেখো, সাদ্দাগ, হ্যাঁ, সাদ্দাগ কি বলছে, উই ডিড ইট ড্যাশ ইউ, আমরা করেছিলাম এটা কি, তোমার জন্যে। তাহলে জন্যে বললে কি হবে, জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, জন্যে বললে প্রিপোজিশন আমরা জানি ফর ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে উই ডিড ইট ফর ইউ, এটা একদম সিম্পল ছিল। আটদাগ কি বলছে দেখো, আটদাগ বলছে যে, হ্যাঁ, আটদাগ বলছে আই হোপ দ্য ওয়েদার, আমি আশা করি দ্য ওয়েদার উইল বি নাইস, ওয়েদারটা, আবহাওয়াটা কী হবে, সুন্দর হবে, ড্যাশ দ্য উইকেন্ড মানে কি, উইকেন্ড মানে হচ্ছে শেষের দিকে, সপ্তাহের শেষ, সেই সপ্তাহের শেষের দিকে। তাহলে কোনো দিকে বললে কি হবে, প্রিপোজিশন এখানে অ্যাট হবে, অ্যাট দ্য উইকেন্ড, ওকে, অ্যাট দ্য উইকেন্ড। তাহলে আই হোপ দ্য ওয়েদার উইল বি নাইস অ্যাট দ্য উইকেন্ড, ওকে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো এখানে দিকে বলেছে, নিশ্চয়ই একটা সপ্তাহের দিক, সেই কারণে অ্যাট। কিন্তু যদি কোনো জায়গার দিকে বলে, ঠিক আছে, আমি ওই দিকে গেছিলাম, আমি স্কুলে গেছিলাম, ঠিক আছে, তাহলে সেখানে গো, সেটা হচ্ছে গোর ক্ষেত্রে। তো গো দিয়ে একটু বলে দিই, গো মানে গোর পরে কোনো জায়গায় যাওয়া বললে প্রিপোজিশন হবে টু, গো টু স্কুল, SCHOOL। গোর পরে কোনো জায়গায় যাওয়া বললে কিন্তু প্রিপোজিশন হবে টু। গোর পরে কোনো কাজে যাওয়া বললে, কোনো কাজ, যেমন ধরো তখন হবে গো ফর, যেমন ধরো ওয়াকিং, WALKING, আই গো ফর ওয়াকিং, বা মর্নিং ওয়াক, সুইমিং, সব কাজ। তাহলে গোর পরে কোনো জায়গায় যাওয়া বললে টু, কোনো কাজে যাওয়া বললে ফর। আর যদি কোনো যাত্রা হয়, মনে করো কোনো যাত্রা মানে কি, আমি বললাম এক্সকারশন, EXCURSION, এক্সকারশন। এটা মনে করো আমি বললাম ভয়েস, VOYAGE, ভয়েস মানে সমুদ্র যাত্রা, ঠিক আছে। এক্সপিডিশন, EXPEDITION, এক্সপিডিশন। যেমন ধরো লিভ, কোনো একটা লিভ, LEAVE, লিভ, ঠিক আছে। তাহলে এগুলো সব হচ্ছে একটা যাত্রা।
তাহলে কোনো যাত্রায় গেলে প্রিপোজিশন হবে গোর পরে অন, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা তোমরা কিন্তু লিখে নেবে। বলেছিলাম যে প্রিপোজিশনগুলো আলোচনা করতে গিয়ে নতুন অনেক প্রিপোজিশন আমরা আলোচনা করব, তো এটা কিন্তু একটু থামিয়ে তোমরা আবার লিখে নেবে। ওকে, এবার চলো এবার পরের কেসটা যাবো। কী বলছে, তাহলে এখানে কিন্তু প্রিপোজিশন হলো উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড। ওকে, এবার যেমন নেক্সট নদাগের কোয়েশ্চেনে কী বলেছে দেখো। হ্যাঁ, নদাগের কোয়েশ্চেনে বলছে শি হ্যাজ গ্রেট লাভ, তার কাছে আছে বিশাল ভালোবাসা, কাদের জন্য, তার শিশুদের জন্য। তাহলে জন্যে বললে আমরা প্রিপোজিশন একটু আগে বললাম ফর, তাহলে শি হ্যাজ গ্রেট লাভ ফর হার চিলড্রেন, তার শিশুদের জন্যে। এবার চলো নেক্সট 10 দাগ কী বলছে। 10 দাগ বলছে যে 10 দাগ কী বলছে দেখো 10 দাগ। হ্যাঁ, বলছে যে উই রিচড লেট, আমরা পৌঁছেছিলাম দেরি করে, অ্যাট সিনেমা হলে আমরা লেট করে পৌঁছেছিলাম, সো সেই কারণে উই হ্যাড টু সিট, আমরা হ্যাড টু মানে কি দেখো অতীতে হ্যাড টু, তাহলে এখানেও দেখো রিচড পাস্ট টেন্স, সেই কারণে হ্যাড টু। অতীতে কোনো কাজ করতে আমি বাধ্য হয়েছিলাম, হ্যাড টু, বর্তমানে আমি বাধ্য, হ্যাভ টু বা হ্যাজ টু। ঠিক আছে, তাহলে উই রিচড লেট অ্যাট দ্য সিনেমা, আমরা সিনেমা হলে দেরি করে পৌঁছেছিলাম, সো সেই কারণে উই হ্যাড টু সিট, আমরা বাধ্য হয়েছিলাম বসতে। দ্য ব্যাক রো, পেছনের যে সারি, দেখো সারিতে তো বসি না, আমরা শাড়ির মধ্যে বসি, শাড়ির পেছনের সারিতে যে সিটগুলো আছে সেই শাড়ির মধ্যে আমরা বসেছিলাম, শাড়ি। তাহলে এইভাবে লাইন দিয়ে এখানে একটা সিট থাকে, এখানে একটা সিট থাকে, এখানে একটা সিট থাকে, মনে করো পেছনের শাড়ি, তো ওই পেছনের যে শাড়ি ছিল সেই শাড়ির মধ্যে বসেছিলাম আমরা। তাহলে মধ্যে বললে প্রিপোজিশন কী হবে, ইন ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কোথায় আছে, তাহলে উই হ্যাড টু সিট ইন দ্য ব্যাক রো, বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে উই রিচড লেট অ্যাট দ্য সিনেমা, সো উই হ্যাড টু সিট ইন দ্য ব্যাক রো। এবার চলো নেক্সট 11 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, 11 দাগ বলছে উই ট্রাভেলড ওভারনাইট টু লন্ডন, আমরা রাতারাতি চলে এসেছিলাম লন্ডনে, অ্যান্ড অ্যারাইভড এবং পৌঁছেছিলাম ড্যাশ 5 o'clock। সময় বললে প্রিপোজিশন আমরা জানি, সময় বললে প্রিপোজিশন হবে অ্যাট, আর মর্নিংয়ের আগে প্রিপোজিশন হবে ইন। তো এখান থেকে তোমাদের বলে দিই দিনের আগে, এর আগেও আমি অনেকবার বলেছি যে মনে করো দিনের যে সময়, তাহলে এখানে অ্যাট আর ইন কোথায় আছে দেখো, এ দাগ, এ ইজ দ্য তাহলে কারেক্ট আনসার, এ কিন্তু কারেক্ট আনসার। এবার এখান থেকে তোমাদের জানতে হবে কেন ইন হচ্ছে, মর্নিংয়ের আগে ইন হচ্ছে কেন। দেখো দিনের পুরো ফুল সময় বলে, দিনের ফুল সময় কি, প্রথমে আমাদের ভোর দিয়ে শুরু হয় ডন, DAWN ডন, তাহলে ডনের আগে বসবে হচ্ছে অ্যাট ডন। তারপরে ডনের পরে ভোরের পরে কি আছে, সকাল, মর্নিং, MORNING, মর্নিংয়ের ক্ষেত্রে হবে কি ইন দ্য মর্নিং। ঠিক আছে, এবার মর্নিংয়ের পরে কি আসে, মর্নিংয়ের পরে আসে হচ্ছে নুন, দুপুর, তাহলে দুপুরের আগে বসবে অ্যাট, দেখো অ্যাট। ঠিক আছে, এবার দুপুরের পরে কি আসে, আফটারনুন, বিকেল, আফটারনুন, তাহলে হবে ইন দ্য আফটারনুন। তাহলে দেখো পরপর কিন্তু একটা বাদে একটা, ডন ভোরের আগে হচ্ছে অ্যাট, মর্নিংয়ের আগে ইন, দুপুরের আগে অ্যাট, আফটারনুন বিকেলের আগে ইন। এবার বিকেলের পরে কি আসে, গোধূলি, DUSK, ডাস্ক মানে গোধূলি, হবে অ্যাট ডাস্ক। গোধূলির পরে কি আসে, ইভিনিং, EVENING, ইভিনিং, সন্ধ্যা, তাহলে হবে হচ্ছে ইন দ্য ইভিনিং। ঠিক আছে, দাগুলো কিন্তু দিতেই হবে, ইন দ্য ইভিনিং। এবার ইভিনিংয়ের পরে কি আসে, ইভিনিংয়ের পরে আছে হচ্ছে নাইট, NIGHT, নাইট, রাত্রের আগে প্রিপোজিশন হবে অ্যাট নাইট। মিড নাইট বললে মধ্যরাত্রে যদি আমরা বলি, মধ্যরাত্রির আগেও হবে অ্যাট। ঠিক আছে, ওকে, তাহলে প্রিপোজিশনগুলো সব কিন্তু লিখে নেবে। অ্যাট ডন ইন দ্য মর্নিং, অ্যাট নুন ইন দ্য আফটারনুন, অ্যাট ডাস্ক ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে মর্নিংয়ের আগে আমাদের মর্নিং ছিল এখানে, তাহলে মর্নিংয়ের আগে আমরা কী নেবো, মর্নিংয়ের আগে নেবো হচ্ছে ইন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রিপোজিশন কী হচ্ছে, উই ট্রাভেলড ওভারনাইট, আমরা রাতারাতি চলে গেছিলাম টু লন্ডনে অ্যান্ড অ্যারাইভড অ্যাট 5 o'clock, অ্যারাইভ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। ওকে, এবার চলো নেক্সট 12 দাগ। হ্যাঁ, 12 দাগ কী বলছে দেখো, 12 দাগ আমাদের বলছে যে 12 দাগ কী বলছে দেখো, বলছে আই হ্যাভ বিন ইনভাইটেড। দেখো হ্যাভের পরে বিন আছে মানে কি, প্যাসিভ, হ্যাভের পরে বিন আছে মানেই প্যাসিভ। আমি নিজেকে ইনভাইট করি না, আমি অন্য কারোর দ্বারা আমন্ত্রিত হয়েছিলাম, সেই কারণে বিন ইউজ করেছি। আই হ্যাভ বিন ইনভাইটেড, আমি আমন্ত্রিত হয়েছি টু আ ওয়েডিং, একটা বিয়েতে, ড্যাশ 15th অগস্ট, নির্দিষ্ট কোনো দিনের আগে, 15th অগস্ট, ডেট, এটা হচ্ছে ডেটের আগে প্রিপোজিশন। তো এখানে বলে দিই মাসের নাম বললে মান্থ, যেমন কি মাসের নামের আগে। হ্যাঁ, তাহলে এখানটা আগে এইটা সলভ করে নিই, কোনো নির্দিষ্ট দিন বললে ডেট বললে ডেটের আগে প্রিপোজিশন হবে অন। তো এটা আমরা দেখব, ধরো প্রথমে আমরা এ দিয়ে শুরু করি, টাইম, কোনো টাইম বললে যেমন ধরো 10 PM AM,
এটা আমরা পেলাম 10 PM AM, কোনো টাইমের আগে ছোট, একদম ছোটো দিয়ে শুরু করি অ্যাট। এবার ধরো এর থেকে বড় কি দিন, দিন মানে কি সানডে, সানডে একটা বার, তার আগে হবে অন সানডে। এবার এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে মান্থ, মনে করো দিন দিয়ে মাস হবে, কোনো মাসের নাম, ঠিক আছে, মাসের নাম, সব আমরা নাম ধরবো, ঠিক আছে। মাস হবে কি, মাস মনে করো আমি বললাম জানুয়ারি, JANUARY, জানুয়ারি, তাহলে কী হবে ইন জানুয়ারি, কোনো মাসের নামের হবে ইন, ঠিক আছে। এবার মাসের মধ্যে এবার সাল বললে তো সাল, যদি কোনো সাল বলে সালের আগে প্রিপোজিশন কী হবে ইন, ঠিক আছে। এইবার কি আসবে, এবার আসবে ধরো মনে করো সিজন, কোনো সিজন কি বললাম আমি অটাম বা উইন্টার, WINTER, উইন্টারের আগে কি বসবে, প্রিপোজিশন বসবে ইন। গেল, ফুল ক্লিয়ার। তো দেখো কোনো টাইম বললে অ্যাট, দিন সানডে, মানডে, টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, অন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। কোনো মাসের নাম বললে প্রিপোজিশন হবে ইন। এবার যদি কোনো সাল বলে সালের আগে ইন, আর যদি কোনো সিজন বলে সিজন, উইন্টার, অটাম, সামার, তাহলে কিন্তু প্রিপোজিশন হবে ইন। ওকে, তাহলে এখানে কী বলেছে দেখো 15th অগস্ট, কোনো একটা ডেট, আর ডেটের আগে তো অবশ্যই 15th অগস্ট, 16th অগস্ট, কোনো ডেট বললে তার আগে প্রিপোজিশন হবে অন। ওকে, তাহলে অন 15th অগস্ট, আই হ্যাভ বিন ইনভাইটেড টু এ ওয়েডিং অন 15th অগস্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। 13 দাগ চলো, হ্যাঁ 13 দাগ কী বলছে দেখো, 13 দাগ কী বলছে আমরা দেখবো। হ্যাঁ 13 দাগ বলছে আই লস্ট মাই পাসপোর্ট, আমি আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলাম, ড্যাশ দ্য ওয়ে টু ইন্ডিয়া, অন দ্য ওয়ে টু ইন্ডিয়া, অন। তাহলে দেখো অন এখানে নেই, অবশ্যই ডি দাগে অন আছে, এখানে নিচে আমরা দেখবো অন রয়েছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এখানে দেখো এটা জানতে হবে, মনে করো আমি কোনো জায়গায় যাচ্ছি এবং সেই জায়গায় পৌঁছাইনি, রাস্তাতেই আছি, সেই জায়গায় যাওয়ার রাস্তাতেই আছি, ধরো আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি কী বলবো, আমি স্কুলে যাওয়ার পথেই আছি। তো এই বাক্যগুলোকে আমরা বাংলা থেকে ইংলিশে এইভাবে বলি, আই অ্যাম অন মাই ওয়ে, আই অ্যাম অন মাই ওয়ে, বা আই অ্যাম অন দ্য ওয়ে টু স্কুল, আই অ্যাম অন মাই ওয়ে, বা আই অ্যাম অন দ্য ওয়ে টু স্কুল। তাহলে মনে করো আমি ইউনিভার্সিটি যাচ্ছি, তাহলে আই অ্যাম অন মাই ওয়ে টু ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি, SITY, ঠিক আছে, ইউনিভার্সিটি। যেখানে যে জায়গায় যাবে, স্টেশন হলে স্টেশন, আই এম অন মাই ওয়ে টু স্টেশন, আই এম অন মাই ওয়ে টু দ্য মার্কেট, আই এম অন মাই ওয়ে টু দ্য ফিল্ড, ঠিক আছে। তো এখানে কিন্তু অন বসবে, আর যে জায়গায় যাবো তার আগে টু বসবে, ঠিক আছে, ওয়ের আগে। তো এখানেও তাই হবে, ওয়ে, আই লস্ট মাই পাসপোর্ট অন দ্য ওয়ে টু ইন্ডিয়া, ভারতবর্ষে যাওয়ার পথে আমি কিন্তু আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলাম। এবার চলো নেক্সট, দেখো এই যে অন আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কী বলছে দেখো 14 দাগ বলছে কি, 14 দাগ বলছে দিস ইলেকশন ইজ ডিফারেন্ট ড্যাশ মাইন, ডিফারেন্টের পরে প্রিপোজিশন বসে ফ্রম। ডিফারেন্ট মানে কি, কোনো কিছু থেকে আমরা আলাদা বোঝাই, থেকে, ডিফারেন্ট আলাদা, তাহলে কোনো কিছু থেকে আলাদা হয়, তাহলে ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইলেকশন ইজ ডিফারেন্ট ফ্রম মাইন, আমার ইলেকশনের থেকে এটা কিন্তু আলাদা ছিল। এবার চলো নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে 15 দাগ কী বলছে দেখো, 15 দাগ বলছে ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং, বলছে সেখানে কি আছে। দেখো বাক্য প্রশ্ন হলে হেল্পিং ভার্ব আগে হবে, তারপরে দেয়ার সাবজেক্ট, তারপরে বাদ বাকি যাওয়া অংশ, ঠিক আছে। এখানে এই ইজি মেন ভার্ব, ইজি আবার হেল্পিং ভার্ব, তো সেই কারণে অন্য কোনো ভার্ব আমরা দিইনি এখানে, মেন ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব সবসময় আগে, তারপরে কিন্তু সাবজেক্ট, ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং, ঠিক আছে। তো প্রশ্নবোধকের ফর্মে আছে, বাক্যের লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, এগুলো তোমাদের বুঝতে হবে। তাহলে বলছে কি ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং, সেখানে কি আছে কোনো কিছু মজাদার, আর ইন্টারেস্টিং এর পরে প্রিপোজিশন বসবে কিন্তু ইন, ইন্টারেস্টিং ইন। ইন্টারেস্টেড বললে ইন্টারেস্টেড, INTERESTED, ইন্টারেস্টেডের পরেও কিন্তু প্রিপোজিশন বসবে ইন, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টিং ইন। তাহলে ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং ইন দ্য পেপার। এবার এখানে দেখো পেপার নির্দিষ্ট বলছে, নির্দিষ্ট করে কোনো কিছু বললেই, নির্দিষ্ট করে কোনো বিষয়কে মেনশন করলেই তার আগে প্রিপোজিশন বসবে কিন্তু ইন। তাহলে পেপার নির্দিষ্ট করে বলছে, পেপারের মধ্যে কি কিছু আছে মজাদার কোনো কিছু, তাহলে ইন প্রিপোজিশন বসবে, ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং ইন দ্য পেপার। আর তাছাড়া ইন্টারেস্টিং ওয়ার্ডের পরে ইন বসবে, ইন্টারেস্টেডের পরেও কিন্তু ইন বসবে। ওকে, এবার যাবো হচ্ছে পরের কোয়েশ্চেনে। এবার দেখো আর একটা জিনিস বলে দিই, যে নির্দিষ্ট, যেখানে যেটা বললাম যে নির্দিষ্ট করে কোনো বিষয়কে মেনশন করলে, নির্দিষ্ট কোনো বিষয় কোনো কিছু করা বা নির্দিষ্ট কোনো বিষয়কে মেনশন করলে কিন্তু প্রিপোজিশন ইন হবে। আর আমরা জানি কি যে কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হয়, যে কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, এটা আমি মুছে দিই। হ্যাঁ, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কি এক্সাম্পল দিই, মনে করো আমি বললাম আই সাকসিডেড, SUCCEDED, সাকসিড মানে সফল হওয়া, তার সঙ্গে ইডি দিয়েছি মানে আমি সফল হয়েছিলাম, ড্যাশ
ড্যাশ পাস PASSING পাসিং দ্য এক্সাম, পাসিং দ্য এক্সাম। তাহলে দেখো আমি সফল হয়েছিলাম, একটা নির্দিষ্ট বিষয় বলছে পাস করাতে, পাস করাতে, তাহলে পাস করা নির্দিষ্ট বিষয়, আগে প্রিপোজিশন হবে ইন। এবার ইন দেখো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব এসছে পাস করা, পাস মানে পাস করা, তাহলে ভার্ব তার আইএনজি দিয়েছে পাসিং, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো নেক্সট 16 দাগ কী বলছে দেখো, 16 দাগ বলছে যে, হ্যাঁ 16 দাগ বলছে কি, 16 দাগ বলছে যে ইফ ইউ লিভ ইন এ করাপ্ট সোসাইটি, যদি একটা দুর্নীতিগ্রস্ত সমাজে তুমি বাস করো, ইউ ক্যান নট ইজিলি, তুমি পারবে না সহজে রাইজ আর কি ওপরে উঠতে, দ্য প্রিভেইলিং মানে হচ্ছে বিরাজমান, প্রিভেইলিং মানে বিরাজমান, মানে সেই সমাজে যে বিরাজমান বা বিদ্যমান যে করাপশান দুর্নীতি আছে তার উপরে তুমি উঠতে পারবে না, ঠিক আছে। তো রাইজ অ্যাবাভ, রাইজ অ্যাবাভ মানে কি, রাইজ অ্যাবাভের মানে হচ্ছে রাইজ অ্যাবাভ, বলি না রাইজ অ্যাবাভ হেড, আমরা বলি না রাইজ অ্যাবাভ ABOVE, রাইজ অ্যাবাভ হেড, হেড মানে কি ঘৃণা। তো রাইজ অ্যাবাভ একসঙ্গে আমরা ইউজ করি, এবং কোন ক্ষেত্রে ইউজ করি, যখন আমরা কোনো জিনিস থেকে নিজেদেরকে সেপারেট রাখতে চাই, দূরে রাখতে চাই, ঠিক আছে। আই ওয়ান্ট মাইসেলফ টু বি সেপারেটেড ফ্রম সামথিং, যখন আমি বা আই ওয়ান্ট টু স্টে সেপারেটেড ফ্রম সামথিং, আমি কোনো কিছুর থেকে আলাদা বা দূরে থাকতে চাই, তখন হবে কি রাইজ অ্যাবাভ, সে যে জিনিসটার থেকে দূরে থাকতে চায় তখন হবে হেড। এখানে বলছে ঘৃণার ওপরে থাকো, মানে কি ঘৃণা থেকে দূরে থাকো, তো রাইজ অ্যাবাভ হেড, ঠিক আছে। রাইজ অ্যাবাভ কোয়ারেল, ঝগড়ার উপরে থাকো বা ঝগড়া থেকে দূরে থাকো, রাইজের সঙ্গে অ্যাবাভ। তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। ইফ ইউ লিভ ইন এ করাপ্ট সোসাইটি ইউ ক্যান নট ইজিলি রাইজ অ্যাবাভ দ্য প্রিভেইলিং করাপশন, বিরাজমান যে দুর্নীতি তার উপরে তুমি থাকতে পারবে না, সহজে থাকতে পারবে না দুর্নীতি ছাড়া। ওকে, এবার চলো নেক্সট 17 দাগ। 17 দাগ কি বলবো দেখো, 17 দাগ বলছে রাইস ইজ সেলিং ড্যাশ 5 রুপিস আ কিলো, কোনো কিছু কোনো দরে বিক্রি করা বললেই 5 টাকা কিলো দরে, 7 টাকা কিলো দরে, 6 টাকা কেজি দরে, এরকম কোনো দরে কোনো কিছু বিক্রি করা বললেই সেলের পরে কি হবে, অ্যাট প্রিপোজিশন বসবে, অ্যাট 5 রুপিস আ কিলো, অ্যাট 10 রুপিস আ কিলো, ঠিক আছে। তো কোনো কিছু দরে বিক্রি করা বললেই সেল ওয়ার্ডের পরে প্রিপোজিশন বসবে অ্যাট, দর বোঝালে, মাথায় রাখবে। তাহলে রাইস ইজ সেলিং, চাল বিক্রি হচ্ছে অ্যাট 5 রুপিস আ কিলো, 1 কিলো চালের দাম 5 টাকা দরে, তাহলে দর বললে প্রিপোজিশন অ্যাট। এবার চলো নেক্সট। তো কি বলছে দেখো 18 দাগ, দ্য পুয়ার হ্যাভ টু ওয়ার্ক, গরিব মানুষটা পুয়ার, দেখো পুয়ার ওয়ার্ডটা কিন্তু গরিব, এবং এটা দিয়ে একটা জাতিকে বলছে, একটা পুরো ফুল যে রেস মানে পুরো জাতি, সেই জাতি, সেই কারণে পুয়ার। দ্য রিচ এটা কিন্তু প্লুরাল হয়, প্লুরাল দ্য পুয়ার। আর কি আছে, দ্য রিচ RIC রিচ, তারপরে দ্য পুলিশ POLIC, পুলিশ জাতিকে বলছে, এটা কিন্তু সব প্লুরাল। দ্য রিচ RICH, আমরা রাইস লিখলাম। দ্য রিচ বড় লোকরা, পুলিশরা গরিব মানুষরা, সেই কারণে দেখো হ্যাভ ইউজ করেছে, সাবজেক্ট প্লুরাল, সেই কারণে হ্যাভ, মাথায় রাখতে হবে এগুলো। দ্য পুয়ার হ্যাভ টু ওয়ার্ক, গরিব মানুষরা বাধ্য হয় কাজ করতে, মর্নিং টু ইভিনিং, থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে থেকে বললে প্রিপোজিশন আমাদের কী হবে, ফ্রম, থেকে বললে প্রিপোজিশন ফ্রম, তাহলে এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রম মর্নিং টু ইভিনিং। ওকে, এবার চলো 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ আমাদের যেটা বলছে, 19 দাগ লুক ড্যাশ দ্য পিকচার, লুকের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যাট, লুক অ্যাট দ্য পিকচার, ঠিক আছে, লুক অ্যাট, তাহলে দেখো বি, এটা খুব সিম্পল, কোনো কিছুর দিকে তাকানো বললে প্রিপোজিশন হবে অ্যাট। এবার 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ বলছে দে উইল লিভ দ্য প্লেস, তারা ত্যাগ করবে জায়গাটা ড্যাশ 10 PM, একটু আগে আমরা আলোচনা করেছি সময় বললে প্রিপোজিশন বসবে অ্যাট, তাহলে দে উইল লিভ দ্য প্লেস অ্যাট 10 PM, ঠিক আছে, অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখবো অপশান, দেখো এই যে ডি অ্যাট। 21 দাগ কী বলছে দেখো, 21 দাগ বলছে শি কামস, সে আসে, ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স, মিনিং হয় কি আসে, যায়, বলে, খায়, করি, এরকম। শি কামস, সে আসে, এ ভেরি নোবেল ফ্যামিলি, সে একটা বিরাট কোনো একটা সম্ভ্রান্ত পরিবার, গরিব পরিবার, বড় লোক পরিবার থেকে সে আসছে বললে হি ইজ কামিং ফ্রম আ ফ্যামিলি, ফ্রম আ ভেরি রিচ ফ্যামিলি, ফ্রম আ ভেরি নোবেল ফ্যামিলি, ফ্রম আ ভেরি পুয়ার ফ্যামিলি, তাহলে কামস ফ্রম, থেকে বলছে এখানে, থেকে, হি কামস, সে আসে একটা গরিব পরিবার থেকে, বড় লোক পরিবার থেকে, ঠিক আছে, দরিদ্র অসহায় পরিবার থেকে, তাহলে ফ্রম, শি কামস ফ্রম এ ভেরি নোবেল ফ্যামিলি। এবার এই ক্ষেত্রে বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা এখানে বলে দেবো, জন্মগ্রহণ করার ক্ষেত্রে, জন্মগ্রহণ, ঠিক আছে, মনে করো আমরা জন্মগ্রহণ করার, আমি কি বলি, প্রিপোজিশন বর্ণের পরে ইন দিই, ধরো আমি বললাম আই ওয়াজ বর্ন, BORN, আই ওয়াজ বর্ন
এবার কোনো সাল বললে আমরা কি বলি? আই ওয়াজ বর্ন ইন 1990, আমি 1990 সালে জন্মগ্রহণ করেছিলাম, তাই তো? কোনো জায়গা বললে তারপরেও ইন কলকাতা, কলকাতা, তাই তো? আই বর্ন ইন 1990 ইন কলকাতা, কলকাতার আগেও আমি ইন দিই, তাই তো? এইবার যদি কোনো একটা পরিবার বলে, কোনো একটা পরিবার যে মানে গরিব পিতা, গরিব মা বাবার কাছে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, বা গরিব ফ্যামিলিতে, এরকম কোনো কিছু বলে, তখন কিন্তু মনে করো আমি বললাম পুয়ার প্যারেন্টস, PARENTS, হি ওয়াজ বর্ন, তখন কিন্তু আর ইন হবে না। তাহলে বর্নের পরে কোনো সাল থাকলে, কোনো জায়গা বললে কিন্তু প্রিপোজিশন হবে ইন। কখনই বলবে গরিব মা বাবা, একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল, বড়লোক পরিবারে, তখন কিন্তু বর্ণের পরে অফ হবে। হি ওয়াজ বর্ন অফ আ পুয়ার প্যারেন্টস, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। এবার চলো নেক্সট কি বলছে দেখো। তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর কী হলো? এখানে উত্তর কিন্তু আমাদের হলো হচ্ছে ফ্রম শি কামস ফ্রম আ নোবেল ফ্যামিলি। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, গেল। এবার 22 দাগ কী বলছে দেখো। 22 দাগ বলছে আই অ্যাম ড্যাশ লাভ উইথ হার, মানে বলতে চেয়েছে, আমরা বলি না, আমরা সাধারণত বলে থাকি খুবই, যারা ছোট, আমরা খুবই চিৎকার করি আই এম ইন লাভ, মানে কি আমি ভালোবাসার মধ্যে পড়েছি। তাহলে আই অ্যাম ইন লাভ উইথ হার, আমি মেয়েটার সাথে ভালোবাসার মধ্যে পড়েছি, তাহলে আই অ্যাম ইন লাভ, ইন, এ ইজ দ্য কারেক্ট আনসার। 23 দাগ চলো। হ্যাঁ, 23 দাগ কী বলছে দেখো। 23 দাগ বলছে যে, 23 দাগ কী বলছে, আই অ্যাম বিজি জাস্ট নাও, বলছে আমি এখন খুব ব্যস্ত, বাট আই উইল বি উইথ ইউ, আমি তোমার সঙ্গে অংশগ্রহণ করবো ড্যাশ এ মোমেন্ট, ইন এ মোমেন্ট, ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে। মধ্যে বললে প্রিপোজিশন কখনো ইন বসে, কখনো আমরা উইথ ইন বসাবো, উইথ ইন, ঠিক আছে? আবার সময় বললে ডিউরিং। এই তিনটের ডিফারেন্স কিন্তু আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার কোথায় বসে একটু দেখে না। তাহলে এখানে কিন্তু ইন, আই অ্যাম বিজি জাস্ট নাও, আমি এখন খুব ব্যস্ত, বাট আই উইল বি উইথ ইউ, আমি তোমার সঙ্গে আবার চলে আসবো ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে। মধ্যে বলেছে বলে ইন। এবার দেখো, মধ্যে বললে ইন বসে, মধ্যে বললে উইথ ইন বসে। কখন, কোথায়, কোনটা বসে? যখন এক্স্যাক্ট টাইম বলবে, এক্স্যাক্ট টাইম, একদম এক্স্যাক্ট। মনে করো আমি বললাম 3 মিনিটস, MINUTES, 3 মিনিটস, একদম পাক্কা 3 মিনিট লাগবে, না কম না বেশি। তাহলে একদম এক্স্যাক্ট টাইমের মধ্যে কোনো কিছু করা বললে ইন হবে। আই কমপ্লিট 1600 মিটার্স ইন 6 মিনিটস, তাই তো? তাহলে একদম 6 মিনিটই আমার লাগে বা 5 মিনিটই আমার লাগে, সেই ক্ষেত্রে এক্স্যাক্ট টাইম বললে ইন হবে। এইবার মনে করো আমি 3 মিনিট বলছি, আমি এই 3 মিনিট বলছি, কিন্তু এক্স্যাক্ট টাইম আমি বলতে পারছি না, আমি 3 মিনিটের মধ্যের কোনো একটা সময়, 2 মিনিটও হতে পারে, 2 মিনিটও হতে পারে, বা 2.5, 2.5 মিনিটও হতে পারে। 3 মিনিটের মধ্যের কোনো একটা সময় আমি শেষ করব কাজটা, তাহলে তখন হবে উইদিন। আর ডিউরিং কোথায় হবে? ডিউরিং হবে হচ্ছে একটা নামযুক্ত কোনো টাইম কোনো টাইম কিছু বলবে না, ঠিক আছে? নামযুক্ত কোনো একটা সময় বলবে। যেমন ধরো টিফিন, TIFFIN, টিফিন টাইমের তো একটা সময় থাকে। টিফিন টাইম মনে করো 30 মিনিটস, তাহলে আমি কিন্তু 30 মিনিটস বলছি না, এই 30 মিনিট সময়টাকে আমি একটা নাম দিলাম, তাহলে নামযুক্ত সময়। টিফিন টাইমটা হচ্ছে একটা নামযুক্ত সময়। তাহলে কোনো নামযুক্ত সময়ের আগে আমরা ডিউরিং বসাবো, ডিউরিং টিফিন টাইম। যেমন ধরো ইন্টারমিশন, সিনেমা হলে আমরা ইন্টারমিশন দেখি, ইন্টারমিশন বা ইন্টারভ্যাল, যেটা তোমরা বলে থাকো ইন্টারভ্যাল, ঠিক আছে? তাহলে ইন্টারমিশন কতক্ষণের হয়? 10 মিনিট বা 15 মিনিটের একটা ইন্টারভ্যাল দেয়, বিরতি দেয়। তাহলে নামযুক্ত একটা সময় ইন্টারভ্যাল, তাই তো? তাহলে টাইম তো অবশ্যই আছে, কিন্তু টাইমটাকে ডাইরেক্ট মেনশন করছি না, নামযুক্ত একটা সময়, নাম দেওয়া। 10 মিনিটকে একটা নাম দিয়েছি ইন্টারমিশন, তাহলে তার আগে কী হবে? ডিউরিং, ঠিক আছে? এখান থেকে বোঝা গেল। যেমন সামার ভ্যাকেশন, ডিউরিং সামার ভ্যাকেশন, ঠিক আছে? এরকম। তাহলে নামযুক্ত সময়ের আগে ডিউরিং হবে, এক্স্যাক্ট টাইম বললে ইন, আর ওর মধ্যে কোনো সময় বললে তখন উইদিন। ওকে, তাহলে এখানটা আমরা কী পেলাম? ইন এ মোমেন্ট। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। 24 দাগ কী বলেছে দেখো। 24 দাগ বলছে হি ইজ ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর, রাজা, ড্যাশ রাজা, তাহলে সে হয় রাজার বংশধর, রাজা। তাহলে রাজার আমরা বা এর বললে প্রিপোজিশন কী হবে? অব হবে, অব। তাহলে রাজার বংশধর, তাই তো? তাহলে হি ইজ আ ডিসেন্ডেন্ট অফ দ্য কিং, তাহলে অফ দ্য কিং বা অফ কিং, তাহলে অফ ইজ দ্য কারেক্ট আনসার। বা এর বললে অফ। এবার চলো কী বলছে। হ্যাঁ, 25 দাগ কী বলছে দেখো। 25 দাগ বলছে দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ক্যাট, কুকুরটা নিশ্চয়ই বিড়ালের মধ্যে লাফ দেবে না, বিড়ালের গায়ের ওপরে। তাহলে একটা জিনিস এখানে আছে আর একটা জিনিস এখানে আছে, তাহলে এই ওপর থেকে কারোর গায়ের ওপরে পড়লে প্রিপোজিশন হবে হচ্ছে আপন, ঠিক আছে? আপন। তাহলে দ্য ডগ জাম্পড আপন দ্য ক্যাট, ঠিক আছে? এইবার মনে করো একটা ছেলে,
এবার মনে করো একটা ছেলে, তাহলে এটা আপনের ব্যাপারটা বুঝে গেলে। এইবার মনে করো একটা মানুষ এখানে বড় একটা কুয়ো আছে বা একটা পুকুর আছে, ঠিক আছে, কোনো একটা বড় পুকুরের মধ্যে লাফ দেবে, বড় পুকুর পন্ড, ঠিক আছে, বড় একটা পুকুর, তাহলে মানুষটা লাফ দেবে জাম্প, তাহলে কিন্তু এবার আবার ইনটু মানে পুকুরের মধ্যে চলবে, বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে তাহলে ইনটু, জাম্পড ইনটু দ্য পন্ড। এবার মনে করো একটা পাঁচিল আছে, একটা বড় পাঁচিল, ছেলেটা এই পাঁচিলটা লাফ দিয়ে চলে যাবে, ওয়াল, WALL ওয়াল, পাঁচিলটার মধ্যে নিশ্চয় প্রবেশ করবে না, পাঁচিলটা টপকে যাবে, সেক্ষেত্রে জাম্পড ওভার দ্য ওয়াল, ঠিক আছে। পুকুরের মধ্যে হলে ইনটু, আর দেয়াল হলে ওভার, যেটা টপকে যাওয়া বললে ওভার, মধ্যে প্রবেশ করলে ইনটু, আর এখানে গায়ের ওপরে বললে আপন, তাহলে দ্য ডগ জাম্পড আপন দ্য ক্যাট। ক্লিয়ার? এবার চলো নেক্সট 26 দাগ। হ্যাঁ 26 দাগ কী বলছে দেখো, 26 দাগ বলছে যে আই থিঙ্ক, আমি মনে করি, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, ড্যাশ সানডে বিফোর মেকিং আ ফাইনাল ডিসিশন, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সানডে, রবিবার পর্যন্ত, কিন্তু এখানে সানডে থাকলে প্রিপোজিশন অনেকে চোখ বন্ধ করে অন করবে, ডি করবে, কিন্তু ডি হবে না, আমাকে কিন্তু বুঝতে হবে আগে বাক্যের মিনিং। আমি সবসময় বলেছি যে বাক্যের সেন্স বুঝতে হবে, যে আন্দাজে চোখ বন্ধ করে মুখস্থ করে সে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে, তো মিনিং তোমাকে বুঝতে হবে। এখানে বলছে আই থিঙ্ক আই উইল ওয়েট, আমি মনে করি আমি অপেক্ষা করব রবিবার পর্যন্ত, বিফোর মেকিং আ ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, তাহলে পর্যন্ত বললে কী হবে, আনটিল মানে পর্যন্ত, ঠিক আছে। সময় বলছে, সময়ের ক্ষেত্রে আনটিল, আর শর্ত বললে আনলেস, বলেছিলাম আগের দিন, শর্ত বললে আনলেস, ঠিক আছে। আনলেসটা কোথায় বসবে, আই শ্যাল নট গো, হ্যাঁ বলছে কি, আই শ্যাল নট গো, আমি যাব না, আনলেস যদি না, আনলেস ইউ কাম, দেখো শর্তের ক্ষেত্রে আনলেস আনটিল অনেকে গুলিয়ে ফেলে, সেই কারণে এক্সাম্পল দিলাম। এখানে সময় বলেছে রবিবার পর্যন্ত অপেক্ষা করব, তাহলে সময় বললে আনটিল, আর এখানে শর্ত বলছে আমি যাব না, আনলেস ইউ কাম, যদি না তুমি আসো, তাহলে এখানে শর্ত বললে আনলেস। ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, এখানে হলো আনটিল, বোঝা গেল। তো মিনিংটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, মিনিংটা তোমাদের কিন্তু বুঝতে হবে। ওকে, এবার 26-এর পরে 27। 27 কী বলছে দেখো, 27 বলছে হি মাইট নট বি অ্যাট হোম, সে সম্ভবত হয়তো বাড়িতে থাকবে না, টিউসডে, এখানে দেখো দিন বলেছে, দিনের আগে দিনের নাম, সানডে, মানডে, টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, তাহলে প্রিপোজিশন হবে কিন্তু অন, ঠিক আছে। হি মাইট নট বি অ্যাট হোম অন টিউসডে মর্নিং, মঙ্গলবার সকালে সে বাড়ি থাকবে না, বাট হি উইল প্রবাবলি বি দেয়ার, কিন্তু সম্ভবত সে চলে যাবে সেখানে, ড্যাশ আফটারনুনের আগে আমরা আজকেই আলোচনা করলাম ইন দ্য আফটারনুন, ঠিক আছে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এই তিনটে সময়ের আগে ইন বসবে, একদম সকাল ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, আর ইন দ্য ইভিনিং, তাহলে আফটারনুন আগে ইন, তাহলে অন আর ইন, এখানে বারের নাম বলেছে, তাহলে অন আর আফটারনুন ইন, অন আর ইন কোথায় আছে দেখো, তাহলে অন আর ইন, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট 28 দাগ। হ্যাঁ 28 দাগ কী বলছে দেখো, 28 দাগ বলছে হি ইজ ড্যাশ দ্য টপ, মানে কি সে শেষের দিকে, মনে করো কোনো এক জায়গায় লিস্ট দিয়েছে, ভালো করে বোঝো, কোনো এক জায়গায় লিস্ট দিয়েছে, অনেকে পরীক্ষা দিয়েছে, অনেক ছাত্র পরীক্ষা কিন্তু দিয়েছে, ঠিক আছে। এবার সবাই পরীক্ষার রেজাল্ট চেক করতে যাচ্ছে, পরীক্ষার রেজাল্ট চেক করতে গিয়ে এখানে সব লিস্ট থাকবে, 1-এ একজনের নাম, 2-এ একজনের নাম, 3-এ একজনের নাম, 4-এ একজনের নাম, ঠিক আছে, এরকম পরপর নাম থাকে, ঠিক আছে, পরপর নাম থাকে। তো এই একজন ব্যক্তি দেখছে, তার নামটা একদম টপে, একদম 1 নম্বরে নাম, একদম টপে, তাহলে কি বলবে, অন দ্য টপ, ঠিক আছে, অন দ্য টপ, একদম টপে। ঠিক পাহাড়ের ক্ষেত্রেও তাই, মনে করো কেউ পাহাড়ে উঠছে, একদম এই শেষের দিকে চলে এসছে, একদম টপে ওঠেনি, কিন্তু একদম টপে উঠে গেলে অন দ্য টপ, আর একদম শেষে মাথার দিকে, চূড়ার দিকে চলে এসে তখন হবে অ্যাট দ্য টপ। ওকে, তাহলে এই ব্যক্তিটার নাম লিস্টে একদম 1 নম্বরে রয়েছে, অন দ্য টপ, দেখা গেল একদম ওপরের দিকে, মনে করো 1000 জনের একটা লিস্ট, প্রথম 10 জনের মধ্যে রয়েছে, তাহলে বলবো অ্যাট দ্য টপ, ঠিক আছে। তাহলে এখানে হি ইজ ড্যাশ দ্য টপ, অ্যাট দ্য টপ, অন দ্য টপও আমরা বলতে পারি, কিন্তু এখানে ডিপেন্ড করবে তোমাকে যে পরীক্ষাতে কী নিয়েছে, দুটোই হবে, ঠিক আছে। তো সাধারণত আমি বলবো এরকম বুঝতে না পারলে অ্যাট দ্য টপই দিয়ে দেবে, সব জায়গায় অ্যাট দ্য টপই নেবে, কিন্তু দুটোই কারেক্ট, হি ইজ অন দ্য টপ বা হি ইজ অ্যাট দ্য টপ। তো অন আর অ্যাটের মধ্যে ডিফারেন্স কিন্তু তোমরা বুঝে গেলে। তো চলো এবার যাবো নেক্সট 29 দাগ। হ্যাঁ 29 দাগ কী বলছে দেখো, 29 দাগ বলছে যে টু রিচ দেয়ার ভিলেজ, তাদের গ্রামে পৌঁছাতে গেলে দে হ্যাভ টু চেঞ্জ, তাদেরকে বদলাতে হয়, ড্যাশ এ স্মল ট্রেন
অ্যাট এ জাংশন, মানে একটা ট্রেনে উঠেছে এবং সেই ট্রেনটা তো একটা গেল একটা জায়গায়, এবার এখান থেকে একটা জাংশন আছে, ঠিক আছে, এখান থেকে অনেক অনেক জায়গায় যাওয়া যায়, এবার এখান থেকে একটা জাংশন আছে, জাংশন, এখানে গিয়ে ট্রেনটা থামবে, তো এটাকে বলবো জাংশন, JUNCTION, আমরা জংশন বলে থাকি, ওয়ার্ডটা জাংশন, তাই তো। তাহলে এই জাংশন থেকে একটা ট্রেনে করে যাচ্ছিলো, এখান থেকে আবার আর একটা ট্রেনে করে তাকে ট্রেন পাল্টে অন্য দিকে যেতে হবে। তাহলে দেখো এই ট্রেন থেকে আমরা বাইরে আসবো, বাইরে এসে এই ট্রেনের মধ্যে ঢুকবো, তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জ করে অন্য ট্রেনের মধ্যে যাব আমরা, তাই তো। তাহলে এখানে ইনটু হবে, চেঞ্জ ইনটু এ স্মল ট্রেন, তাহলে স্মল ট্রেনের মধ্যে আমরা একটা ট্রেন চেঞ্জ চেঞ্জ করে একটা ট্রেনের মধ্যে ঢুকবো, তাহলে ইনটু প্রিপোজিশন হবে। টু রিচ দ্য ভিলেজ, গ্রামে পৌঁছাতে গেলে দে হ্যাভ টু, তাদেরকে অবশ্যই বদলাতে হবে, বদলে আর একটা ট্রেনের মধ্যে, ছোট্ট ট্রেনের মধ্যে প্রবেশ করতে হবে, একটা জাংশনে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো লাস্ট 30 দাগ, কী বলছে দেখো 30 দাগ লাস্ট 30 বলছে আই অ্যাম গ্রেটফুল, আমি কিন্তু খুবই কৃতজ্ঞ, ড্যাশ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কাছে, ড্যাশ দেয়ার মোরাল সাপোর্ট, তাদের যে মোরাল সাপোর্ট, আমাকে যে আর কি মোরালি যে আমাকে সহায়তা করেছিল, সাহায্য করেছিল তার জন্যে, তাহলে গ্রেটফুল ওয়ার্ডের পরে প্রিপোজিশন বসে টু, গ্রেটফুল টু, কৃতজ্ঞ কারোর কাছে হই তাহলে কারোর কাছে বললে টু, যেমন ধরো গ্রেটফুল, আর কি আছে থ্যাঙ্কফুল, THANK, থ্যাঙ্কফুল, ধন্য, ঠিক আছে, তারপরে প্রিপোজিশন হবে টু। আর কি হতে পারে, যেমন ধরো আমি বললাম অবলাইজড, অবলাইজড, তাই তো, OBLIDGED, অবলাইজড না, সরি ভুল লিখলাম, অবলাইজ স্পেলিংটা কি ভুল হচ্ছে, OBLIGE হবে, ঠিক আছে, অবলাইজড, OBLIGED, অবলাইজড, ঠিক আছে, হ্যাঁ, অবলাইজড মানে হচ্ছে বাধিত, বলি না, আই শ্যাল বি ভেরি অবলাইজ টু ইউ, OBLIGED, অবলাইজড, অবলাইজের পরেও টু হবে, আই শ্যাল বি অবলাইজ টু ইউ, আই শ্যাল বি থ্যাঙ্কফুল টু ইউ, আই শ্যাল বি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, গ্রেটফুল কিন্তু এখানে বানানটা খেয়াল করবে, স্পেলিং মিস্টেক, GRATE, কৃতজ্ঞ, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। আর কি আছে, আর কিছুর পরে টু হবে, ইনডেপ্টেড, DEBTED, ইনডেপ্টেড টু মানে ঋণী, আই শ্যাল বি ভেরি মাচ ইনডেপ্টেড টু। আর কিছুর পরে টু বসে, ওয়িং টু, জানি আমরা ওয়িং টু মানে কারণে, OWING, ওয়িং টু, তারপরে ডিউ এর পরে টু বসে, ডিউ টু, ঠিক আছে। যেমন আর কি বললাম, আনসার, ANSWER, আনসারের পরে টু, আনসার টু দিস কোয়েশ্চেন, ঠিক আছে। কি টু সাকসেস বলি না, কির পরে কিন্তু টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট, কি টু। ওকে, আর কি আছে ধরো ডেডিকেটেড, উৎসর্গীকৃত, ডেডিকেটেড ওয়ার্ডের পরে, ডেডিকেটেড কিন্তু ডেডিকেটেড বা ডেডিকেশন এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসবে, ডেডিকেটেড টু। ওকে, হ্যাঁ গেল, ডেডিকেটেড বা ডেডিকেশনের পরে টু, বোঝা গেল। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু তোমরা লিখে নেবে, থ্যাঙ্কফুল টু, গ্রেটফুল টু, অবলাইজ টু, ইনডেপ্টেড, ঋণী টু, ওয়িং টু কারণে, ডিউ টু, অ্যান্সার টু, কি টু, ঠিক আছে, সলিউশন টু, সলিউশন, SOLUTION, সলিউশন টু দিস প্রবলেম, সলিউশনের পরে টু, সমাধান। ওকে, তাহলে গেল, তাহলে এই সমস্ত ওয়ার্ড, তাহলে এখানে আই অ্যাম গ্রেটফুল টু মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর কাছে কৃতজ্ঞ, এবং কিসের জন্য, তার মোরাল সাপোর্টের জন্য, তাহলে টু আর ফর, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এই যে ওয়ার্ডগুলো বললাম, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা লিখে নেবে। ওকে, তাহলে আজকের ক্লাসটাও আমরা এখানে শেষ করব, এবং কোনো প্রবলেম থাকলে, কোনো সাজেশান থাকলে, যদি তোমরা বলতে চাও যে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়, আমাকে বলবে, অবশ্যই সেই বিষয়ে আমরা ক্লাস আনবো।